রাজধানীতে একই দিনে দুর্বৃত্তদের হামলায় দুটি হত্যাকাণ্ড। জিগাতলায় মাস্ক পরা যুবকদের হামলায় ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের এক শিক্ষার্থী নিহত ও ৩ জন আহত হয়েছেন। নিহত সামিউর রহমান আলভী রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। আর মোহাম্মদপুরে ক্যামেরা ও মোবাইল ফোন ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে নিহত হয়েছেন ফটোগ্রাফার নূর ইসলাম। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। বিস্তারিত থাকছে সংবাদে। স্বাগত সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি সঞ্চারী মজুদ্দমা। আর শুরুতেই জানিয়ে দিব প্রধান শিরোনামগুলো। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। ১৩ কার্যদিবসে শেষ হচ্ছে বিচার, সর্বোচ্চ শাস্তির দাবি পরিবারের। রাখাইনে করিডোর নিয়ে সরকারকে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার আহ্বান এনসিপির। দলের যুব উইং জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ। বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে বিএসবি গ্লোবাল মালিক বাশারের শত কোটি টাকা আত্মসাৎ, বিপাকে ১৫০০ শিক্ষার্থী। প্রধান শিরোনাম। এছাড়া সংবাদে আরো যা থাকছে। দেশে প্রতি ৪ জনে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন, নিয়ন্ত্রণে না থাকায় বাড়ছে হৃদরোগ, স্ট্রোকের ঝুঁকি। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ। দ্রুত সময়ের মধ্যে মামলার বিচারিক কার্যক্রম শেষ হওয়ায় স্বজনদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। সকালে ৪ আসামিকে আদালতে আনা হয়েছে। গত ১৩ই মে মামলার বিচারিক কার্যক্রম যুক্তিতর্ক উপস্থাপন শেষে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রায়ের দিন ধার্য করেন। মাত্র ১২ কার্যদিবসে শেষ হয়ে আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রম ও ১৩ কার্যদিবসে হবে রায়। মামলায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। গত ৫ মার্চ বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় শিশুটি। ঘটনার ৭ দিন পর ১৩ই মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশু আসিয়া। এই ঘটনায় শিশুটির মা আয়েশা আক্তার বাদী হয়ে থানায় হিটু শেখকে প্রধান আসামি করে মামলা দায়ের করে। এ নিয়ে আরো জানাতে মাগুরা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হেলাল হোসেন। হেলাল, মাগুরা দায়রা জজ আদালত চত্বরে কি অবস্থা দেখতে পাচ্ছেন? ৪ জন আসামিকে তো ইতোমধ্যে আদালতে নিয়ে আসা হয়েছে, রায়ের শুনানি কখন শুরু হবে? আপনাকে জানিয়ে রাখি, কিছু সময় আগে অর্থাৎ সকাল 8:30টার দিকে মাগুরা যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা রয়েছে সেখানে সকল আসামিদেরকে আনা হয়। আমরা আদালত সূত্রে জানতে পেরেছি আর কিছু সময় পরেই মাগুরার যে জেলা ও দায়রা জজ রয়েছে সেখানে তাদেরকে ওঠানো হবে। এবং একটি বিষয় আমি জানিয়ে রাখি, মাগুরার এই আলোচিত ঘটনাটি আসলে দেশব্যাপী আলোচনা সৃষ্টি করেছিল, যার কারণেই সকলের কেন্দ্রবিন্দুতে আজকের এই যে বিচারিক আদালতে যে রায় হবে সেটি দেখার জন্য। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমি একটি সূত্র থেকে জানতে পেরেছি যারা মাগুরাতে আন্দোলন সংগ্রাম করেছিল তারা কিছু সময় পরে কিন্তু আদালত চত্বরে তারা অবস্থান করবেন যে এই মামলার কি রায় হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই মামলার মূলত যে ৪ জন আসামি ছিল তাদেরকে পুলিশ হেফাজতে রাখার পরেই তাদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দেয় এবং এই চার্জশিট দেওয়ার পর থেকেই আদালত দ্রুত যে তাদের বিচারিক কার্যক্রম ছিল সেটি শেষ করে 13ই মে 13 তারিখে এই আদালতের রায় ঘোষণার দিন ধার্য করে। আরেকটি বিষয় আমি বলে রাখি যে মাগুরার এই আলোচিত ঘটনাটি আসলে দেশব্যাপী যে আলোচনা সৃষ্টি করেছিল সেটির কারণেই এটির কেন্দ্রবিন্দুতে এখন মাগুরার এই রায়টি দেখার জন্য সবাই মুখিয়ে রয়েছে। তো সর্বশেষ বলা যায় কিছু সময় পরেই তাদেরকে আদালতে তোলা হবে। এই ছিল মাগুরার আদালত চত্বর থেকে সর্বশেষ পরিস্থিতি। মাগুরার দায়রা জজ আদালত চত্বর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হেলাল হোসেন।
রাজধানীর জিগাতলায় মাস্ক পরা দুর্বৃত্তদের হামলায় ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের এক শিক্ষার্থী নিহত ও ৩ জন আহত হয়েছেন। নিহত সামিউর রহমান আলভী রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নূর ইসলাম নামের এক ফটোগ্রাফার নিহত হয়েছেন। এ সময় তার কাছ থেকে ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। শুক্রবার রাতে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মাস্ক পরা বেশ কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ডক্টর মালেক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলভিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হন আরও ৩ শিক্ষার্থী। নিহত আলভি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করা ফটোগ্রাফার নূর ইসলাম। সিসিটিভি ফুটেজে দেখা যায় মুখে মাস্ক পরে দেশীয় অস্ত্র হাতে নূর ইসলামকে ধাওয়া করে কয়েকজন যুবক। নূর ইসলামও জীবন বাঁচাতে ছুটতে থাকেন, তবে শেষ রক্ষা হয়নি। আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে বাংলাদেশ মেডিকেল ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ক্যামেরা ছিনতাইয়ের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে নূর ইসলামের সহকর্মী। এ ঘটনায় সুষ্ঠু বিচার চান স্থানীয়রা। এই বড় বড় ছুরি মনে করেন কি আমি এখন আমার ব্যাগ টানতাছে, আমি ব্যাগটা খুইলা দিয়া আমি দৌড় দিছি আমি নুরু দিছে সামনের দিকে দৌড় ওরে দৌড়া ফেলাইছে, ওরে কোবাইছে। এই এলাকাটার মধ্যে পাশেই আরেকটা আমি দেখতে পেলাম, ওই জিগাতলা এরিয়াটার মধ্যে মানে ধানমন্ডি এরিয়াটার মধ্যে আরেকটা সেখানে একটা মামলা হয়েছে, সেদিকে মানে ওনাকেও কুপিয়ে হত্যা করা হয়েছে। এদিকে সিসি ক্যামেরা ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত ও তদন্তের কাজ চলছে বলে জানায় পুলিশ। আমরা দেখতেছি আসলে কারা করলো, কিভাবে করলো, এটা আমরা আসলে একটু সময় লাগবে। এরপরে আমরা হয়তো বলতে পারবো যে এরা কারা ছিল বা কি কারণে মারছে, এর পিছনের ঘটনা কি আছে, এটা সবই হয়তো বা তদন্তে বেরিয়ে আসবে। ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য হত্যাকাণ্ড একটি গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ। এ নিয়ে কেউ কেউ পরিবেশ ঘোলাটে করতে চায়। এটা কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। শুক্রবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা লাহারকান্দির তালহাটি এলাকায় বিএনপির তৃণমূল প্রতিনিধির সভায় এসব কথা বলেন তিনি। অ্যানি বলেন, দেশের পরিস্থিতি উত্তপ্ত, অস্থিতিশীল পরিবেশ তৈরি, স্বাভাবিক পরিবেশকে অস্বাভাবিক ও ভোট এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র চলছে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাকে পানির বোতল ছুঁড়ে মারাও গভীর ষড়যন্ত্রের অংশ। এটা নিয়ে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে বিরোধ তৈরির চেষ্টা করছে, তাই সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি। একজন উপদেষ্টাকে পানির বোতল মারা এটাও কিন্তু কম ষড়যন্ত্র অংশ না। একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেওয়া যায়, তাহলে আমাদের যে টার্গেট, আমাদের যে ভবিষ্যতে ভোট, যার জন্য আমাদের এত আন্দোলন সংগ্রাম, আমাদের যে একটা গণতান্ত্রিক ধারা, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এটাকে বাধাগ্রস্ত করার জন্য এই গভীর ষড়যন্ত্র চলতেছে। ফারাক্কা বাঁধ বাংলাদেশের মানুষের মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। শুক্রবার ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে রাজধানীতে এক সমাবেশে 54টি নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে ভারতের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করার দাবি জানান নেতারা। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে গণসমাবেশের আয়োজন করে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি। গণসমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, 54টি নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে জাতিসংঘের কাছে ভারতের বিরুদ্ধে অভিযোগ করতে হবে। এ সময় অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে অভ্যুত্থানে অংশ নেয়া দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেন জোনায়েদ সাকি। জাতিসংঘের তত্ত্বাবধানে সালিসি বিধান রেখে নতুন করে চুক্তি করতে হবে, তার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করেন। কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের অনেক কর্মকাণ্ডই দেখতে পাচ্ছি যেন বিভাজন আবার নতুন করে তৈরি হচ্ছে। ফারাক্কা বাঁধকে বাংলাদেশের মানুষের মরণ ফাঁদ হিসেবে আখ্যা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। আবার নতুন করে আমাদের সরকারের মাধ্যমে জাতিসংঘে নিয়ে যেতে হবে, কেননা
এই মরণ ফাঁদ কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষের জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ ও ভারতের কয়েকটি রাজ্যের মানুষ ও জীববৈচিত্র্য। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাখাইনে করিডোরের মতো সার্বভৌমত্ব সংশ্লিষ্ট বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য সরকারকে আহ্বান জানিয়েছে এনসিপি। দলটির নেতারা বলছেন, ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা এখনও রয়ে গেছে, চালিয়ে যেতে হবে লড়াই। শুক্রবার দলের যুব উইং জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা। আপনারা একটি ঐতিহাসিক আজকের এই প্রোগ্রামের সাক্ষী হতে পেরেছেন। রাজধানীর গুলিস্তানে আবরার ফাহাদ এভিনিউয়ে আয়োজন করা হয় এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠান। বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সেখানে উপস্থিত হন নেতাকর্মীরা। কোরআন তেলাওয়াত আর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতে শুরু হয় অনুষ্ঠান। পরে মঞ্চে বক্তব্য রাখেন নেতারা। মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো রয়ে গেছে, চালিয়ে যেতে হবে লড়াই। জাতীয় যুব শক্তির কমিটমেন্টের জায়গা হলো, জীবন যতদিন আছে, প্রাণ বায়ু যতক্ষণ শরীরে আছে, বাংলাদেশ রাষ্ট্রের যদি অস্তিত্ব থাকে, জীবনের উপর দিয়েও তারা আগামীর বাংলাদেশকে রক্ষা করে যাবে ইনশাআল্লাহ। এ সময় অ্যাডভোকেট তরিকুল ইসলামকে আহ্বায়ক ও ডাক্তার জাহিদুল ইসলামকে সদস্য সচিব করে যুব শক্তির 135 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। তরুণেরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, বর্তমান ব্যবস্থা আর চলতে পারে না, নতুন রাষ্ট্রকল্প প্রয়োজন এক নতুন পথ। যে বাংলাদেশের যে যুব সমাজ আছে তাদেরকে নিয়ে, তাদের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে কোনো ধরনের ফ্যাসিবাদী আমরা কোনোদিনও মাথা উঁচু করে দাঁড় করাতে দিব না। সদস্য সচিব আক্তার হোসেন বলেন, দেশে এখনো অরাজক পরিস্থিতি, এর জন্য দায়ী একটি অসাধু পক্ষ ও কিছু বিদেশি শক্তি। সার্বভৌমত্বের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনীতিবিদদের সঙ্গে আলোচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মানবিক করিডোরের প্রয়োজন আছে কিনা, সেই করিডোরের নিয়ন্ত্রণ কাদের কাছে থাকবে, সেই করিডোর দিয়ে কি পারাপার হবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট প্রত্যেকটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তবেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এছাড়া নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচনের দাবিও করেন আক্তার হোসেন। নতুন সংবিধানের স্বার্থে একটি গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দাবি পূরণে সরকারের আশ্বাসে 3 দিন পর আন্দোলন প্রত্যাহার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ছেড়েছেন কাকরাইল মোড়। শুক্রবার রাত 8টার দিকে তাদের অনশন ভাঙান ইউজিসির চেয়ারম্যান। আশ্বাস দেন, হল এবং দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু হবে শিগগিরই। তবে এতে গড়িমসি হলে আবারও সড়কে নামার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার রাত 8টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন ভাঙান ইউজিসির চেয়ারম্যান SM ফয়েজ। শিক্ষার্থীদের বেশিরভাগ দাবি মেনে নেয়ার আশ্বাস দেন তিনি। জানান, শিগগির শুরু হবে জগন্নাথের হল ও দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ। আপনাদের দাবি বাস্তবায়নের জন্য গৃহীত হয়েছে। সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে আবাসন সংকট নিরসনে আমাদের শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনা করে খুব দ্রুত অস্থায়ী হল নির্মাণের কাজ শুরু করা হবে। আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, আজকে থেকে শুরু করে যেমনটি আগেও ছিল বলে আমার বিশ্বাস, এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন একটি ফ্যামিলি হিসাবে, একটি পরিবার হিসাবে আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আমরা অগ্রসর হব। এর কিছুক্ষণ পর সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ঘোষণা দেয়া হয় আন্দোলন প্রত্যাহারের। তবে দাবি পূরণে গড়িমসি হলে আবারও সড়কে নামার হুঁশিয়ারি শিক্ষার্থীদের। সুস্পষ্ট বাস্তবায়ন হয়েছে, আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি। তারপরেও যদি কোনো প্রকারের কোনো গড়িমসি এবং নয়সয় এবং আন্দোলনের পরিভাষায় বুজুং বাজুং এইটা যদি পরিদৃষ্ট হয়, আমরা ইনশাআল্লাহ যে অভিজ্ঞতা অর্জন করেছি, আমরা ঘরে বসে থাকবো না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলের দাবি দীর্ঘদিনের।
এ নিয়ে ইউজিসির সঙ্গে বৈঠকে সুরাহা না হওয়ায় গেল বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চ করে তারা। কাকরাইলে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে এ কর্মসূচি ছত্রভঙ্গ করে পুলিশ। সেই থেকে শুক্রবার পর্যন্ত প্রায় ৫৫ ঘণ্টা কাকরাইল অবরোধ করেন শিক্ষার্থীরা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটের একাডেমিক কার্যক্রম বন্ধ টানা প্রায় ৩ মাস। শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় অবস্থানে থাকায় বিপাকে পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে অচল অবস্থা সৃষ্টি হয়েছে কুয়েটে। গেল 18 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় 37 শিক্ষার্থীকে শোকজের প্রতিবাদ, নিরপেক্ষ নতুন তদন্ত কমিটি গঠন সহ 5 দফা দাবি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণার দাবিতে আবারও উপাচার্যের ভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করে কুয়েট শিক্ষার্থীরা। এ বিষয়ে ধৈর্য ধরার আহ্বান জানান নতুন উপাচার্য। উপাচার্যের আশ্বাসে আপাতত কর্মসূচি স্থগিত হলেও দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা। আমার সিন্ডিকেটে 37 জনকে সাময়িক বহিষ্কার দেওয়া হয়েছিল, যেটা শিক্ষা উপদেষ্টা আসার কারণে 102তম সিন্ডিকেটে সেটা প্রত্যাহার করা হয়েছে। পুনরায় নতুন ভিসি আসার পরে সেই জিনিসটা রিওপেন করে আমাদের সাথে আসলে একটা ইনজাস্টিস করা হচ্ছে। একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যে দ্রুত একাডেমিক কার্যক্রম শুরুর জন্য ঘোষণা আসতে হবে। অপরদিকে শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে কুয়েট শিক্ষক সমিতির দেয়া 7 দিনের আলটিমেটাম শেষ হয় বৃহস্পতিবার। দাবি আদায় হলে রোববার তারা ক্লাসে ফিরবেন, আর না হলে অসহযোগ আন্দোলনের ঘোষণা শিক্ষকদের। এই সপ্তাহ অধিবেশনের মধ্যে যদি আমাদের যেটা আমরা যৌক্তিক দাবিগুলো উপস্থাপন করছিলাম যে যারা প্রকৃত দোষী তাদের বিচার, সেটা যদি না হয় বা বর্তা হয়, তখন আমাদের বলাই আছে যে আমরা যারা হেড ডিন, ডিরেক্টর, প্রভোস্ট, মানে যারা টিচার হিসেবে বিভিন্ন ধরনের দাপ্তরিক দায়িত্ব আছে, তারা অসহযোগে যাব, কোনো ধরনের প্রশাসনের সাথে আমরা কাজে যাব না। এদিকে শিগগিরই সব সমস্যার সমাধান হবে বলে আশা নতুন উপাচার্যের। সবাই আপন আপন জায়গা থেকে দাবিতে অনড়, যার কারণে আসলে সময়টা একটু বেশি লাগতেছে। বাট আশা করি আল্লাহর রহমতে আমরা কি একদিন না একদিন তো স্যারেরাও ক্লাস নিবে, ছাত্ররা ক্লাসে যাবে, বাট এটার এক্সাক্ট ডেট আমার কাছে নেই। প্রথম দিকে শিক্ষার্থীদের আন্দোলনে ক্লাস বন্ধ ছিল প্রায় 2.5 মাস। এরপর নতুন উপাচার্য নিয়োগ হলে 4 মে থেকে একাডেমিক কার্যক্রম চালুর কথা থাকলেও শিক্ষকদের আন্দোলনে তা আর হয়নি। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের কর্ণধার খায়রুল বাশারের বিরুদ্ধে। আত্মগোপনে থাকা বাশারকে খুঁজছে পুলিশ। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার নামে মামলা করেছে সিআইডি। প্রাথমিক তদন্তে বিপুল অর্থ পাচারের সত্যতাও পেয়েছে সংস্থাটি। বাশারের প্রতারণায় চরম বিপাকে প্রায় 1,500 শিক্ষার্থী। উচ্চশিক্ষার জন্য কানাডা যেতে চেয়েছিলেন মানিকগঞ্জের সানজিদুর রহমান। বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিজ্ঞাপন দেখে 2021 সালের নভেম্বরে তাদের অফিসে যান তিনি। প্রায় 9 লাখ টাকার চুক্তিতে সঞ্জিদকে দেওয়া হয় একটি বিশ্ববিদ্যালয়ের অফার লেটার। তবে সেটি ছিল ভুয়া। টাকা ফেরতের কথা বললেও টালবাহানা করছে বিএসবি। প্রতারণার কারণে দেনায় জড়িয়েছে সঞ্জিদের পরিবার। ব্যাংক থেকে লোন নিয়েছি, তারপরে আমাদের পারিবারিক জায়গা সম্পত্তি যা ছিল, মানে সবকিছু মনে করেন যে টাকা টুকা জায়গা সেল করে দেওয়ার পরে মনে করেন আমরা ওখানে টাকা দিচ্ছি। শিক্ষার্থীরা বলছেন এমন ভুক্তভোগী রয়েছেন প্রায় 1,500। কেউ আত্মীয়ের কাছে, কেউ বা ব্যাংকের কাছে ঋণী, কারো পরিবার বিক্রি করেছে জমি। তাদের অবস্থা খুবই করুণ। কারো ভাই মারা গেছে বিনা চিকিৎসায়, কারো চিকিৎসা করাইতে পারছে না। অ্যাটলিস্ট 20 ফ্যামিলির কথা আমি বলতে পারবো যে যার সংসার ভেঙে গেছে অলরেডি, এবং আরও অলমোস্ট 30 পিপল আছে যাদের সংসার ভাঙার পথে। অভিযোগ পেয়ে বিএসবির সভাপতি খায়রুল বাশার সহ 3 জনের নামে অর্থ পাচারের মামলা করেছে সিআইডি। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থার ফিনান্সিয়াল ক্রাইম বিভাগ। পলাতক বাশারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযোগ আমরা সিআইডি অনুসন্ধান করেছি। অনুসন্ধান করে তার বিরুদ্ধে অপরাধের প্রাথমিক যে অপরাধ সে করেছে সেটা প্রাথমিক তদন্তে আমরা পেয়েছি। আমাদের একটা তারই আলোকে গুলশা থানায় একটি মামলা হয়েছে। মামলার আলোকে আমাদের তদন্ত কার্য চলমান রয়েছে এবং তদন্ত শেষে আমরা যা পাবো সেই অনুযায়ী আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। এভাবে শত কোটি টাকা আত্মসাৎ করেছেন বিএসবির শীর্ষ 3 ব্যক্তি। তথ্য সিআইডির। তাদের কাছে অভিযোগ দিয়েছে 141 জন ভুক্তভোগী। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
রাজধানীর বাড্ডার দক্ষিণ আনন্দনগরের আনসার ক্যাম্পের পাশে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ 5 জন দগ্ধ হয়েছেন। তাদের কেউ শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। শুক্রবার মধ্যরাতে দগ্ধ হলে স্থানীয়রা তাদের বার্ন ইনস্টিটিউট জরুরি বিভাগে ভর্তি করে। দগ্ধরা হলেন তোফাজ্জল মিয়া, তার স্ত্রী মাজুরা বেগম, তাদের মেয়ে তানিশা, মিথি ও তানজিলা। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান জানান, দগ্ধ প্রত্যেকের শ্বাসনালী পুড়ে গেছে, কেউই শঙ্কামুক্ত নয়। পরিবারের সদস্যরা জানায়, রাতের দিকে রান্না করার সময় চুলায় দেশলাই জ্বালানো মাত্রই ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। এতে তোফাজ্জল ও তার স্ত্রী এবং তাদের 3 মেয়ে দগ্ধ হয়। সবারই আসলে মেজর বার্ন। যিনি আছেন তোফাজ্জল 45 বছর বয়স, ওনার হচ্ছে 80% পড়েছে। মানসুরা 35 বছর বয়স, ওনার হচ্ছে আপনার 67% পড়েছে। এবং ওই ফ্যামিলিরই 3টি বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। ওনাদেরও হচ্ছে একজনের 66%, একজনের 60% এবং একজনের 30% পড়েছে এবং সবার শ্বাসনালী পড়েছে। সবাই আশঙ্কাজনক অবস্থায় আছে। দেশের প্রতি 4 জনের মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন। মোট আক্রান্ত 3 কোটির বেশি হলেও অর্ধেকই তা জানেন না। চিকিৎসার আওতায় আছেন মাত্র 35%, আর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আছে কেবল 14%। চিকিৎসকরা বলছেন, হাই ব্লাড প্রেশার নিয়ে অবহেলার কারণে বাড়ছে হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগের ঝুঁকি। 15 বছর ধরে উচ্চ রক্তচাপে ভুগছেন শরীফুর রহমান। রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন সরকারি এই চাকরিজীবী। ঘুমের ব্যাঘাতসহ কোনো অনিয়ম হলেই দেখা দেয় জটিলতা। ওষুধ ইরেগুলার হয়ে যায়, নাহলে দেখা যায় যে হয়তো ইরেগুলার ঘুম হয়, প্রেশারের সাথে যেটা সাংঘর্ষিক, প্লাস হয়তো কাজের স্ট্রেস পড়লে যেটা হয়। আমার মূলত আসলে আজকের এইখানে আসা হচ্ছে, গত 1 সপ্তাহ যাতে আমার ঘুমও ঠিকমতো হয়নি। দেশে 18 বছর থেকে 69 বছর বয়সী প্রতি 4 জনের একজনই উচ্চ রক্তচাপে ভুগছেন। 2010 সালে আক্রান্তের হার ছিল 17.9%, 2022-এ বেড়ে দাঁড়ায় 24.6%। 2030 সালে এই হার 28%-এ পৌঁছানোর শঙ্কা চিকিৎসকদের। প্রায় 3 কোটি লোক উচ্চ রক্তচাপে আক্রান্ত এবং এখন পর্যন্ত তার মাত্র অর্ধেক আমরা তাদেরকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। আতঙ্কের বিষয় হচ্ছে যে আসলে যাদেরকে আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি তাদের সবাইকে আমরা আসলে চিকিৎসার আওতায় আনতে পারি না। ওষুধ না খাওয়ার কিন্তু পরিণাম ভয়াবহ হতে পারে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। যখন আমরা ওষুধটা খাই না তখন হঠাৎ করে প্রেশার অনেক বেড়ে যেতে পারে এবং ওই মুহূর্তে রোগীর কিন্তু মারাত্মক ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, বংশগত ও হরমোনজনিত কারণের পাশাপাশি স্থূলতা, খাদ্যাভ্যাস, পরিশ্রম না করার কারণেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। নিয়ন্ত্রণে না থাকলে ডেকে আনতে পারে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি জটিলতার মতো বিপদও। হঠাৎ করে তার স্ট্রোক হয়ে যেতে পারে, ব্রেনের স্ট্রোক, তার চোখ অন্ধ হয়ে যেতে পারে, সে একটা হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এবং অনেক দিন ধরে যখন উচ্চ রক্তচাপ একটা মানুষের থাকে তখন তার কিডনি আস্তে আস্তে বিকল হতে থাকে। প্রত্যেকটা অঙ্গ কিন্তু উচ্চ রক্তচাপের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা বলছে, হৃদরোগের জটিলতা নিয়ে গত 1 বছরে ভর্তি রোগীর প্রায় 58%ই উচ্চ রক্তচাপে ভুগছিলেন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে অপপ্রচার বন্ধ ও নির্বাচনে 33% আসন নারীদের জন্য রাখা সহ 3 দফা দাবি জানিয়েছেন নারীরা। শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচির ঘোষণাপত্রে এই দাবি জানানো হয়। কর্মসূচিতে সংহতি জানান শিক্ষার্থী, সংস্কৃতি কর্মী, শ্রমিক, পেশাজীবী ও অর্ধশতাধিক সংগঠন সহ সর্বস্তরের নারীরা। শুক্রবার বিকেলে রাজধানীর সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ পূর্ণ হয় সর্বস্তরের নারীদের মিলন মেলায়। নারীর প্রতি সমতা, মর্যাদা ও ন্যায় বিচারের দাবিতে আয়োজন করা হয় নারীর ডাকে মৈত্রী যাত্রা শীর্ষক এই কর্মসূচির। শুরুতেই প্রদর্শন করা হয় প্রতিবাদী মঞ্চ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তুলে ধরেন তাদের অধিকারের কথা। আমাদের যে
রাইটসগুলো সেইগুলো থেকে আমাদেরকে বঞ্চিত না করে আমাদের রাইটসগুলো নিয়ে একটা সংবিধান, একটা আইন গঠন করা হোক। এরপর পাঠ করা হয় ঘোষণাপত্র। নিরুৎসাহিত করা তৎপরতা দিবালোকের মতো স্পষ্ট। নারী বিষয়ক সংস্কার কমিশনের গঠনমূলক সমালোচনা না করে নারীদের নিয়ে কটূক্তি করার সমালোচনা করা হয় ঘোষণাপত্রে। আমরা দেখছি সমতার দাবিকে অবমূল্যায়ন করে, মর্যাদা ও ন্যায় বিচারের আকাঙ্ক্ষাকে অগ্রাহ্য করে গণতন্ত্রের স্বপ্নকে সংখ্যাগরিষ্ঠের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণের অস্ত্র বানানোর চেষ্টা চলছে। এ সময় তারা বলেন, সাম্য, স্বাধীনতা, ন্যায় বিচার ও সহনশীলতাতেই উজ্জীবিত নারীরা, যা ছিল দীর্ঘ নারী আন্দোলন ও জুলাই অভ্যুত্থানের লড়াইয়ের কেন্দ্র। বাংলাদেশের শতকরা 96% নারী আজও ভূমির মালিকানা থেকে বঞ্চিত। এশিয়ায় বাল্যবিবাহের শীর্ষে রয়েছে বাংলাদেশ। নারী বিষয়ক সংস্কার কমিশনের বিরুদ্ধে চালানো অপপ্রচার বন্ধ সহ 3 দফা দাবি তুলে ধরেন তারা। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ঘিরে গুজব ও অপপ্রচার এবং ধর্মীয় মূল্যবোধকে অস্ত্র করে হিসাব ব্যবহার করে আতঙ্ক সৃষ্টির বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। পরে মানিক মিয়া এভিনিউয়ে শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচি। শিকদার মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজার থেকে ঢাকা অভিমুখী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের মাঝ আকাশে চাকা খুলে যাওয়ার ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে। 15 দিনের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি। শুক্রবার দুপুরে বিমানের -8-400 উড়োজাহাজটি সামনের একটি চাকা খুলে যাবার পর ঢাকায় নিরাপদে অবতরণ করে। দুপুর 1টার পর 71 জন যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ছেড়ে আসার সময় চাকা খুলে যায় বাংলাদেশ বিমানের BG436 ফ্লাইটটির। পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সংবাদটি জানিয়ে জরুরি অবতরণের ব্যবস্থা করতে অনুরোধ করেন। পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয়। রানওয়ের পাশে জরুরি ভিত্তিতে প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস সহ নিরাপদ অবতরণের সব ব্যবস্থা। সাথে ফ্লাইটটি ইমার্জেন্সি ঘোষণাও দেওয়া হয়। সবশেষে পাইলটের দক্ষতায় শিশুসহ মোট 71 জন যাত্রী নিয়ে দুপুর 2:17 শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। দেখতেছি যে অনেক সময় লাগতেছে, তখন মনে মনে চিন্তা করতেছি কেন এত সময় লাগতেছে। তখন আমি আমার এই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছি বৈশা বৈশা, কিন্তু আমি বুঝতে পারি নাই। নামার পরে শুনলাম যে চাকা খুলে পড়ছে। আমরা ঠিকমতো ল্যান্ড করে গেছি এবং আশা করি কর্তৃপক্ষ আরেকটু সচেতন হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ABM রওশন কবির জানান, বিমানটির বাম পাশের একটি চাকা খুলে নিচে পড়ে যায়, তবে যাত্রীরা সবাই সুস্থ আছেন। একটা ল্যান্ডিং গিয়ার খুলে পড়ে গেছে, যাই হোক পরে ঢাকায় এটা সেফলি ল্যান্ড করছে অলরেডি, প্যাসেঞ্জাররাও নেমে যাচ্ছে, কোনো প্রবলেম হয়নি। এদিকে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, বিমানের পেছনের একসাথে 2টি চাকা থাকে, এর মধ্যে একটি চাকা নিয়ে জরুরি অবতরণ করতে পারে, তবে তা ঝুঁকিপূর্ণ। বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করা উচিত বলে মত দেন বিশেষজ্ঞরা। দুই সাইডেই তিনটা না একটা আউটসাইড দুইটা থাকে আর কি, তো ওই দুইটাতে একটা পড়ে গেছে, সব ল্যান্ড করে গেছে, তো ওইখানে খুব একটা অসুবিধা হওয়ার কোনো কথা নাই, অসুবিধা হবে না, ল্যান্ড করতেই পারে। কথা সেটা না, কথা হচ্ছে যে পড়ে গেল কেন, এটা নিশ্চয়ই এখানে গাফিলতি আছে। সংশ্লিষ্টরা বলছেন, বিমান আকাশে ওড়ার পর চাকা খুলে যাওয়ার মতো ঘটনা গুরুতর। এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে বিমান বাংলাদেশকে আরও কার্যকর ব্যবস্থা নিতে হবে। তাসফিয়া রহিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1948 সালে জেরা করে ইসরায়েল সৃষ্টির অংশ হিসেবে ফিলিস্তিনিদের উপর ভয়াবহ হামলা চালায় ইহুদিরা। এটি নাকবা নামে পরিচিত। সে সময় 8 লাখ মানুষকে উচ্ছেদ করা হয় ভিটে মাটি থেকে। তবে 88 বছর বয়সী বদরিহ মোহারেব বলছেন, গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতা সেই নাকবার চেয়েও ভয়ঙ্কর। সে সময় উপত্যকায় অন্তত খাবার ও পানির যোগান ছিল, আর এখন বুকে ভয় আর ক্ষুধা নিয়ে ঘুমাতে যান সব হারানো গাজাবাসী। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। যাচ্ছি পরের খবরে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে 750 জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুষিন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে পুশিন প্রতিরোধে সীমান্তে টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা সীমান্ত এলাকায় পাহারা বসিয়েছেন। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। জনগণ, এলাকাবাসী, গ্রামবাসী সবাই বৃহস্পতিবার রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা বিমানবন্দরের পাশে বিএসএফ কিছু মানুষকে জড়ো করছে বলে খবর পায় বিজিবি। গোয়েন্দা তথ্যে নিশ্চিত হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে টহল জোরদার করা হয়। রাতে গুঞ্জন ছড়িয়ে পড়ার পর স্থানীয় মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পরে স্থানীয় বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে একত্রিত হন সীমান্তে। বিজিবি ও স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে বিএসএফ এর পুশিং চেষ্টা ব্যর্থ করে দেয়। ঢুকাতে পারতো না, জনগণ তো সব হয়ে গেছে, সতর্ক হয়েছে। 2টা থেকে 3টা 4টা 3:30 পর্যন্ত আমাদের বর্ডারে আমরা ডিউটি করছি। তো খুব সম্ভব আমাদের ডিউটি করার কারণে ওরা যে প্রোগ্রামটা ছিল, প্রোগ্রামটা মনে করতে পারেনি। অনেক মানুষ এরা নিয়েছিল আমাদের এনে যে পার করে দিব। এই নিয়ে সীমান্তে বৃহস্পতিবার রাতভর উত্তেজনা বিরাজ করে। বিজিবি জানিয়েছে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। পুশিন ও মাদকসহ ভারতীয় পণ্য চোরাচালান ঠেকাতে সতর্ক তারা। আমাদের পশ্চিম বিজিবি সিও সাহেব এবং পশ্চিম বিজিবির সৈনিক কোনো সময় পুশিং মেনে নেবে না এবং কঠোর ব্যবস্থা আমরা করব পুশিং ব্যাপারে। আর দ্বিতীয় কথা হলো চোরাচালান, মাদক দ্রব্য, এই বিষয় নিয়ে আমরা 24 ঘন্টা সতর্কর সাথে ডিউটি পালন করে যাচ্ছি। ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ চেষ্টার পর ব্রাহ্মণবাড়িয়ার 3 উপজেলার সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মেহেরপুরের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে 2 মাস ধরে ওষুধ না থাকায় দুর্ভোগে রোগীরা। জেলার সব ইউনিয়নেই ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। জেলা সিভিল সার্জন জানান, ওষুধের কিছুটা ঘাটতি রয়েছে। সরবরাহ স্বাভাবিক হলেই সংকট কেটে যাবে। তবে সেবা স্বাভাবিকে কতটা সময় লাগবে সেই বিষয়ে কোনো আশ্বাস দিতে পারেননি তিনি। গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিতে ইউনিয়নগুলোর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে দেয়া হয় 22 ধরনের ওষুধ। কিন্তু মেহেরপুরের সব ইউনিয়নেই 2 মাস ধরে ওষুধ সরবরাহ হচ্ছে না। এতে দুর্ভোগে পড়েছেন রোগীরা। 2টা পেয়েছি, একটা পাইনি। এরকম বিভিন্ন সমস্যার কারণে অনেকে আসছে, কিন্তু সরবরাহ কম থাকার কারণে সবাই পর্যাপ্ত ওষুধ পাচ্ছে না। ওষুধ তো নাই, দিল না, সরকার দেয়নি, তো দেবো কোথায় হলে তাই বলছি। আগের দিনে শতাধিক রোগী সেবা নিলেও ওষুধ না পাওয়ায় কমে গেছে তাদের সংখ্যা। বেশিরভাগ স্বাস্থ্যকেন্দ্রেই অলস সময় কাটছে কর্মীদের। ওষুধের একটু স্বল্পতার কারণে আমরা সেইভাবে রোগীদেরকে ওষুধ প্রেরণ করতে পারছি না। তারপর রোগীদেরকে ওই যেখানে 10টা দেওয়ার কথা সেখানে 2-3টি করে দিয়ে আপাতত রিকভারি করার চেষ্টা করছি। ডেইলি 80টা করে রোগীর উপস্থিতি ছিল, কিন্তু এখন ওষুধ না থাকার কারণে আমরা রোগীদের ওষুধ দিতে পারছি না। রোগীদের উপস্থিতি একেবারে নাই বললেই চলে। ওষুধ সরবরাহে কিছুটা ঘাটতি বলে জানান সিভিল সার্জন। সরবরাহ স্বাভাবিক হলে সংকট কেটে যাওয়ার আশা তার। ওষুধের সরবরাহ আমাদের স্বাভাবিক ছিল, মাঝখানে একটু শর্ট আছে, এটা প্রসেসিং আছে, চলে আসবে। আর সেবা কিন্তু অলরেডি চলছে। মানুষ ওষুধ হয়তো যে পরিমাণে দেওয়ার কথা ছিল সেই পরিমাণ না দিয়ে একটু কম দিতে হচ্ছে, রেশনাল করে দিতে হচ্ছে। আর এর মধ্যে ওষুধ চলে আসলে আবার সেটা নিয়মিতভাবে ওষুধ মানুষকে দেওয়া যাবে। জেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে 18টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজন।